স্যার, সালাম লাইভে। হ্যাঁ। হুম। কমেন্ট করেন ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবাই একটু কমেন্ট করেন ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। মল্লিকা রয় কমেন্ট করছে, আদাব স্যার। বাইজিদ গোস্বামী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমুর বর্মন, নমস্কার স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজন মিয়া সালাম দিয়েছেন। জাকিয়া ফারজানা আছে আমাদের সাথে। সবাইকে সাইব বিসিএস একাডেমির পক্ষ থেকে লেকচারের সাথে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমাদের রাজন মিয়া, বাপ্পি যশোর থেকে। তাসমিয়া আছে আমাদের সাথে। জাকিয়া ফারজানা আছে। নূপুর, সাথে আছে সুমন, আলামিন, অন্তরা, মাসুরা আছে আমাদের সাথে। জামান ঋতু আছে, অন্তরা জামান ঋতু, মনির, আসমাউল হোসনা, ফারিন, মৌ, নাহিম। অল ক্লিয়ার। মাসুরা জাহান বলছে সবকিছু ঠিকঠাক আছে। সানজিদা আছে সাথে, সবকিছু ক্লিয়ার। শারমিন আছে আমাদের সাথে। আপনার কেমন আছেন স্যার? আপনার এই দিকটা সত্যি খুব অসাধারণ। আপনি সময় অনুযায়ী ক্লাসে আসেন, ধন্যবাদ। মিঠুন আছে। জি, ধন্যবাদ। আরিফুল ক্লিয়ার। আচ্ছা, আরো অনেকে আছে, সবকিছু ঠিকঠাক আছে। অনেকেই বলছে তাসমিয়া, তানমিন, তারপর বলছে মিঠুন, পল্লব চাকমা, উম্মে হাবিবা, নাজমিন, মনির, অস্পর্শী তারা, নাইম, সোহান, অনামিকা, তানিয়া, জাকিয়া, রামচন্দ্র, মার্জিয়া। হ্যাঁ, আরো অনেকে আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সানজিদা, স্যারের পড়ানো অসাধারণ। রওশন আক্তার বলছে, স্যার জব সলিউশন কোনটা কিনলে ভালো হবে? জব সলিউশন যদি একবারে কম্বাইন্ড একটা পড়তে পারেন তাহলে প্রফেসর সেটটা নিতে পারেন। প্রফেসরস এর ওইটা মানে একদম মোটা বই যেটা, সেটা যদি একবার কোনোভাবে আপনার শেষ করা হয়ে থাকে তাহলে শুধু রিসেন্ট জব সলিউশন নিবেন। প্রত্যেক বছরে একটা বের হয় প্রফেসরস এর, সেটা নিতে পারেন। অথবা অথবা এই 6 মাস পর পর একটা বই বের হয়, আমি নামটা ভুলে গেলাম, সম্ভবত আহ বাংলার এক টিচারের, শিক্ষা ক্যাডারের, কি যেন নামটা, আগামী ক্লাসে একটু মনে করিয়ে দিন। আমি নামটা হয়তো একটু ভুলে গেছি। আহ তো উনি একটা 6 মাস পর পর একটা বই বের করেন, আবার 3 মাস পর পরও একটা বই বের হয়। তো 6 মাস পর পর যেটা বের হয় ওইটা কিনলেই হবে, ঠিক আছে? অথবা 4 মাস পর পর বের হয় ওরকম একটা বই কিনলেই হবে, যেটা রিসেন্ট বের হয়। আর কেউ যদি মোটা বই পড়ার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো, হাতে যদি সময় থাকে তাহলে একদম মোটা জব সলিউশন যেটা, ওইটা আগে শেষ করে নিবেন। আর তারপরে রিসেন্ট জব সলিউশন যেটা বের হয় প্রতি বছরে একটা, অথবা 6 মাস বা 4 মাসে একটা, এটা বের হয়, এটা সবসময় পরে পরে আপডেট থাকবেন। তো যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তাহলে 6 মাস পর পর বা 1 বছর পর পর যেটা বের হয় সেটা কিনলেই হবে। ওকে। ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে, হ্যাঁ, অগ্রদূত। অগ্রদূত মনে হয়েছে, অগ্রদূত। অগ্রদূতের বইটা, ওইটা নিতে পারেন, ওটাও ভালো, খারাপ না। আর জব সলিউশন তো মূলত ব্যাখ্যাটা হচ্ছে ওদের নিজেদের মতো করে, প্রশ্ন তো সব জায়গায় একই সেম, তাই না? আচ্ছা, এখন আহ আজকে আমরা ক্লাস করব। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে নৌকা বা লঞ্চ, এদের স্রোত, বেগ
এবং সেই সাথে হচ্ছে চৌবাচ্চা নল এইগুলা নিয়ে, ঠিক আছে। লেকচার 7 দেখলে পরে রুটিনে তাহলে ভালো করে বুঝতে পারবো আমরা যে নৌকা, স্রোত, তারপর চৌবাচ্চা নল প্রভৃতি বিষয় নিয়ে। এই বিষয়গুলা আমাদের অনেকের কাছে অনেক বেশি জটিল লাগে। তা আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বিষয়গুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। ক্লাসে একটু মনোযোগ রাখবা পুরোপুরি। হ্যাঁ, যাদের একটু বেশি প্রবলেম হবে তারা প্রয়োজনে এই ভিডিওটা পরে আবার টেনে দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝলেন? আচ্ছা, গত ক্লাসের হোমওয়ার্কের সলিউশনের ব্যাপারে অনেকেই বলছে যে স্যার একটু সলিউশন করে দিয়েন। প্রশ্নটা আপনারা এক সময় একটু লিখে দিয়েন, আমি আগে এই ক্লাসটা শুরু করি। আগে ওটা নিয়ে ওইটাই হাত দিতে চাচ্ছি না, পরেই করছি সময় বুঝে। চলবে, দিগদর্শন কিনছে, সমস্যা নাই, ওটা বললে হবে। আচ্ছা, আমাদের আজকের লেকচারের বিষয়, প্রথমে আমরা বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। নৌকা, একটা নৌকা অথবা লঞ্চ, যেটাই বলি, একটা নৌকা অথবা লঞ্চ যেটাই বলি, এটা পানি যখন স্থির থাকে, পানি যখন স্থির থাকে তখন একটা গতিতে চলে। আবার পানির ফ্লো যখন একদিকে থাকে, পানির ফ্লো ধরেন এইদিকে যাচ্ছে, অর্থাৎ স্রোতটা এদিকে যাচ্ছে, তখন একরকম গতিতে চলবে। আবার পানির ফ্লোটা ধরেন উল্টা দিকে আসতেছে, তিন ভাবে চিন্তা ভাবনা করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। খেয়াল করে দেখেন, একটা নৌকা যদি পুকুরের পানিতে আপনি নিয়ে যান, মনে করেন এটা হচ্ছে পুকুরের পানি, তাহলে একরকম গতিতে চলবে। পুকুরের পানিতে নৌকা যে বেগে চলবে সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ, অর্থাৎ একদম স্থির পানিতে নৌকা যতটুকু বেগে চলে সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ, ঠিক আছে। এবার নৌকাটাকে নিয়ে গেলেন আপনি নদীর পানিতে বা অন্য কোনো যে জায়গায় স্রোত আছে সেরকম পানিতে, এইখানে যখন নৌকাটাকে নামাবেন, তখন নৌকার যে প্রকৃত বেগ ছিল, নিজস্ব বেগ ছিল, তার সাথে স্রোতের যে বেগ, এই দুইটা একত্রিত হবে। তার মানে এখানে সর্বোচ্চ গতিতে নৌকা যেতে থাকবে, মানে নৌকার নিজস্ব বেগ এবং স্রোতের বেগ দুইটা মিলে। আর এখানে শুধু নৌকার নিজেরই বেগ ছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন আরেকটাতে, লাস্ট যেটা, সেটা হচ্ছে এইবার স্রোত যে দিক থেকে আসতেছে আপনি নৌকা নিয়ে তার উল্টা দিকে যাচ্ছেন, অর্থাৎ নৌকার যা বেগ ছিল এটা তো নৌকার প্রকৃত বেগ, সেইখান থেকে আবার স্রোতের যে বেগটা আছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই তিনটা টার্ম যদি বোঝেন অঙ্ক করতে সুবিধা হবে। স্থির পানিতে নৌকার শুধু নৌকারই বেগ, এখানে কোনো প্লাস মাইনাস নাই, একটাই শুধু নৌকারই বেগ। তারপরে যেখানে স্রোত আছে সেখানে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটাই অ্যাক্টিভ। তারপরে হচ্ছে যে জায়গায় স্রোত উল্টা দিকে আসতেছে, নৌকা যাচ্ছে একদিকে, স্রোত যাচ্ছে তার বিপরীতে, সেটা হচ্ছে নৌকার বেগ যাচ্ছে আর স্রোতের বেগটাকে মাইনাস, ঠেলে যাচ্ছে যেহেতু, ঠিক আছে। এই স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাওয়া, এটাকে বলে স্রোতের অনুকূলে নৌকার বেগ বা লঞ্চের বেগ। আর নৌকা যেদিকে যাচ্ছে স্রোত যদি তার বিপরীতে আসে সেটাকে বলে প্রতিকূলে। এটা হচ্ছে স্থির পানিতে, এটা হচ্ছে অনুকূলে, এটা হচ্ছে প্রতিকূলে, ঠিক আছে। মানে স্রোতকে ঠেলে যাওয়া লাগতেছে। এই কয়েকটা বেগ নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এখানে এই দুইটা জিনিস আমরা লিখে রাখি। গত ক্লাসে একটা সূত্র দিছিলাম, সেটা তো আমরা রাখবই। স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে এই নৌকার প্রকৃত বেগ
মাইনাস স্রোতের বেগ, মানে স্রোতকে ঠেলে যাওয়া লাগতেছে যেহেতু স্রোতের বেগ। এই স্রোতের অনুকূলে নৌকার বেগকে আবার কার্যকরী বেগ বলা হয়, কার্যকর বেগ বা কার্যকরী বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকর বেগ, নৌকার প্রকৃত বেগ যা ছিল তার সাথে আবার স্রোতের বেগও, মানে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে, স্রোতের বেগ। আর স্রোতের প্রতিকূলে হবে, স্রোতের প্রতিকূলে কার্যকর বেগ বেগ হবে নৌকার প্রকৃত বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস করে দেওয়া। ঠিক আছে। আর গত ক্লাসে একটা সূত্র আমরা দিছিলাম, এস ইকুয়াল টু ভিটি, ওইটা একটু মাথায় রাখবো। এস হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ গুণন হচ্ছে সময়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো, ওইখান থেকেও কিন্তু আমরা কাজ করব। ওকে, এই পর্যন্ত কারো সমস্যা নাই তো? এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আমি কিন্তু এখানে বিস্তারিত বুঝাই দিছি বেসিক থেকে। ওকে, আচ্ছা, প্রশ্ন হয় প্রশ্ন লিখতেই ভালো সময় লাগে। স্রোতের প্রতিকূলে যে যেতে যাতায়াতে যদি 12 ঘন্টা লাগে তবে অনুকূলে যেতে কত সময় লাগবে? খেয়াল করি প্রশ্নটা। স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তবে অনুকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, ওরা বলছে প্রতিকূলে যেতে যে সময়টা লাগে অনুকূলে যেতে তার অর্ধেক লাগে, তাহলে প্রতিকূলটা আমরা ধরে নিই এবং এমন ভাবে ধরি যাতে পরেরটা আবার বের করতে সুবিধা হয়। ধরি প্রতিকূলে যেতে, যেহেতু প্রতিকূলের অর্ধেক লাগবে অনুকূলে, তাহলে অনুকূলকে পূর্ণাঙ্গ রাখার জন্য প্রতিকূলকে ধরলাম 2x, 2x ঘন্টা বা 2 ঘন্টা, যে কোনোটা ধরতে পারি। প্রতিকূলে যেতে 2x ঘন্টা লাগে, তাহলে অনুকূলে যেতে কতক্ষণ লাগবে? অনুকূলে যেতে লাগবে, অনুকূলে যেতে লাগে, অনুকূলে দেখেন প্রতিকূলের চেয়ে অর্ধেক, তাহলে 2x এর অর্ধেক হচ্ছে x, এত ঘন্টা। এবার ওরা বলছে যাতায়াতে যদি মোট 12 ঘন্টা সময় লাগে, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে এই প্রতিকূলে আর অনুকূলে, অনুকূলে মানে গেলাম আর প্রতিকূলে মানে ফেরত আসলাম, এই দুইটা মিলে মোট লাগে হচ্ছে 12 ঘন্টা। তাহলে প্রশ্ন মতে এই 2x প্লাস হচ্ছে x, এই দুইটা মিলে হওয়ার কথা 12 ঘন্টা, বা 3x সমান কত? 12। এখান থেকে আমরা x এর মান পাই x ইকুয়াল টু 4, তাই না? আর x টাই দেখেন অনুকূলে যেতে যে সময় লাগে সেটাই হচ্ছে x, ওরা অনুকূলে যেতে যে সময় লাগে সেটাই বের করতে বলছে। 2x ধরলাম বোঝার সুবিধার্থে, আমি যদি 8x ধরতাম তাহলে কি বানাইতাম? অনুকূলে 4x হইতো। আমি যদি শুধু x ধরতাম তাহলে কি হইতো? x/2, কিন্তু x/2 ফ্র্যাকশন হয়, ফ্র্যাকশন দিয়ে কাজ করাটা একটু ঝামেলা হবে আপনাদের জন্য, এই জন্য আমরা বড় করে ধরলাম, তার অর্ধেক বানিয়ে দিলাম অনুকূলে, জাস্ট পরেরটাকে মিলানোর জন্য এখানে 2x ধরছি।
বুঝছি। হুম, এটা প্রাথমিকে প্রধান শিক্ষক 2012 সালে আসছিল ওই প্রশ্নটা। কারো কোনো সমস্যা আছে? বুঝছো তানমিনা আক্তার কেন 2x ধরেছি? খুবই সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। জব সলিউশন দিয়ে শুরু করলে কি ধরনের সমস্যা হতে পারে? জব সলিউশনে তো ধরো যে টাইপ ভিত্তিক আলাদা করে দেওয়া নাই। তুমি হঠাৎ করে দেখবা বাস্তব সংখ্যার অঙ্ক, আবার চলে যাবা লাফ দিয়ে সেই বীজগণিত, আবার সেই সম্ভাব্যতার অঙ্ক, আবার জ্যামিতি, এবং এক একটা এক এক নিয়মের। তোমার যদি প্রিপারেশন ভালো না থাকে, জব সলিউশন থেকে আগেই সলভ করতে গেলে হোঁচট খাবা। সেই জন্য আগে চেষ্টা করো যে বেসিক থেকে প্রিপারেশনটা ক্লিয়ার করার জন্য, তারপরে জব সলিউশন করো। আর যদি মোটামুটি প্রিপারেশন ভালো থাকে, তাহলে সরাসরি জব সলিউশন শুরু করতে পারো। মিশুমণি বলছে স্যার আবার বলেন। খুবই সহজ, খেয়াল করো। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে তার অর্ধেক লাগে। এই জন্য প্রতিকূলটাকে ধরে নিচ্ছি 2x, যাতে অনুকূল অর্ধেক হয়ে x হয়। ঠিক আছে, এবার প্রশ্ন মতে এই দুইটা মিলে গেলাম আসলাম, দুইটা মিলে হয় 12 ঘন্টা। 3x ইকুয়াল টু 12, x এর মান হচ্ছে 4। নেক্সট। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা, 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফেরত আসে। তার গড় গতিবেগ কত? কত? 28তম বিসিএস আসছিল এই প্রশ্নটা। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে 1 মিটার, আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফেরত আসলো। তার গড় গতিবেগ কত? আচ্ছা, খেয়াল করে দেখো, এই টাইপের যতগুলো অঙ্ক আছে আমরা কিন্তু চাইলেই খুবই শর্টকাটে সমাধান করতে পারি, যেখানে আমাদের ডিটেলসও থাকবো। যদি আমরা বুঝি, তাহলে মনে করবো যে ওইখানে আমার ডিটেলস আছে। সেটা কিভাবে খেয়াল করে দেখো। আমরা গড় গতিবেগ কোথা থেকে পাই? গতিবেগ কোথা থেকে পাই? আমরা একটা সূত্র দেখাইছিলাম না, যে
অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইনটু সময়, তাই না? যত সময় লাগে। তাহলে এখান থেকে দেখো গতিবেগ পাই, আর এটা সমান দেখাইছিলাম এস ইকুয়াল টু ভিটি, তাই না? এখান থেকে গতিবেগ পাই, গতিবেগ সমান কি পাই? অতিক্রান্ত দূরত্ব বাই দূরত্ব ডিভাইডেড বাই সময়, এটাই তো পাই। অর্থাৎ ভি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই টি। তাহলে এস আর টির মান বের করতে পারলে ভির মান কিন্তু আমাদের বের হয়ে আসবে। নর্মালিও বুঝো গতিবেগ কিভাবে বের হবে, অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গতিবেগ বের হবে। এখন টোটাল অতিক্রান্ত দূরত্ব কতটুকু সেটা আগে বের করে নিই আমরা। এখানে খেয়াল করে দেখো, প্রশ্নটা খেয়াল করো, অতিক্রান্ত দূরত্ব এস সমান কতটুকু খেয়াল করো। এক ব্যক্তি সাঁতার কেটে, খুব ভালো করে খেয়াল করো, স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার যায়। স্রোতের প্রতিকূল মানে কি? স্রোত যে দিক থেকে আসতেছে সে তার উল্টা দিকে যাচ্ছে। স্রোত যে দিক থেকে আসতেছে সে তার উল্টা দিকে যাচ্ছে। সে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে, 1 মিটার পার ঘন্টা মানে, অঙ্কটা খুব ভালো করে বোঝো কিন্তু, এরপরে এই টাইপের অনেকগুলো অঙ্ক আসবে। 1 মিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় 1 মিটার করে যাচ্ছে। এত বেগে 1 মিটার পার ঘন্টা বেগে মোট 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। মানে যাওয়ার সময় কি সে গেল কতটুকু? প্রতিকূলে সে কতটুকু গেছে? প্রতিকূলে গেছে, প্রতিকূলে গেছে কতটুকু? প্রতিকূলে গেছে হচ্ছে 4 মিটার, 4 মিটার, তাই না? আবার অনুকূলে খেয়াল করে দেখো, আবার আগে শুধু কতটুকু গেছে সেটা বের করে, এরপর আবার ফেরত তো আসবে। আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বের অবস্থানে ফেরত আসে। পূর্বের অবস্থানে ফেরত আসা মানে কি? 4 মিটার গেছে, আবার 4 মিটার ফেরত আসা। মনে করো এটা ছিল নদী, এখন নদীর স্রোত গুলা এদিকে, সে 4 মিটার গেল, আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে চাইলে তাকে তো 4 মিটারই আসতে হবে, আরো 4 মিটার আসতে হবে। তার মানে দূরত্ব মোট কতটুকু? এখানে 4 মিটার গেল, আবার 4 মিটার ফেরত আসলো, বুঝছো? এবার টাইম লাগবে আমাদের। খেয়াল করো, যখন আমরা প্রতিকূলে যাচ্ছি মানে স্রোত যেদিকে তার উল্টা দিকে, তখন 1 ঘন্টায় আমরা যাচ্ছি 1 মিটার। 1 মিটার পার ঘন্টা মানে প্রতিকূলে হচ্ছে 1 ঘন্টায় 1 মিটার যাচ্ছি। এখন প্রতিকূলে আমি যাচ্ছিলাম 4 মিটার, তাহলে 1 মিটার যাইতে যদি 1 ঘন্টা লাগে, 4 মিটার যাইতে কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। ওকে, আচ্ছা। এবার আবার তো ফিরবো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে আবার ওই 4 মিটার যখন ফিরবো, তখন ফেরার সময় খেয়াল করে দেখো 4 মিটার পার ঘন্টা বেগে, অর্থাৎ ফেরার সময় 1 ঘন্টায় আমি 4 মিটার ফিরতেছি। ফেরার সময় আমাকে ফিরতে হবে মাত্র 4 মিটার, এবং সেটা কত সময় লাগতেছে? মাত্র 1 ঘন্টা। অর্থাৎ ফেরার সময় সময় লাগতেছে 1 ঘন্টা। তাহলে দেখো সূত্রে ফেলে দিলাম এখন, বি সমান এস বাই টি। এস এর মান কত? 4 যোগ 4 সমান 8, 4 যোগ 4 ডিভাইডেড বাই টির মান কত? 4 যোগ 1, তাহলে 8 ডিভাইডেড বাই 5, কাটাকাটি করলে 8 কে কাটি, 5 অক্ষে 5, 3, ওকে, একটা দশমিক দিয়ে 0, 5 6 30, তার মানে 1.6 মিটার পার ঘন্টা। উত্তর হচ্ছে 1.6 মিটার পার ঘন্টা। দেখো বুঝছো কিনা, না বুঝলে আমি আবার বুঝাবো। কিন্তু এই একটা অঙ্ক থেকে কিন্তু অনেকগুলা অঙ্ক আসছে বিভিন্ন পরীক্ষায়। কি কোন ভাই, আমার লেখা বোঝেন না? আমি তো সাধ্যমতো চেষ্টা করতেছি বুঝে লেখার জন্য। আপনারা বুঝতে পারেন না আমার লেখা? একটু কমেন্ট করেন তো ভাই, না হলে তো কেমন হবে বলেন তো। নুরুল আলম স্যার, আপনার ক্লাসগুলো করে গণিত যেন পানি পানি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, গণিতের, পাটিগণিতের এবং ওভারঅল গণিতেরই সবচাইতে কঠিন চ্যাপ্টার হচ্ছে এগুলা। এগুলা যদি আমি আপনাকে বুঝাইতে পারি আর আপনি যদি বোঝেন মনোযোগ সহকারে, তাহলে আল্লাহর রহমতে গণিতে কখনো ঠেকবেন না। ঠিক আছে? হ্যাঁ, প্রিলির ম্যাথ
বললাম না 28তম বিসিএস আসছে। শোনেন, 30টা অঙ্কের মাঝে 15টা হচ্ছে গাণিতিক যুক্তি। এই 15টার মাঝে 2টা 4টা অঙ্ক থাকবে একটু তেরা বাঁকা, ঠিক আছে? ওগুলা অ্যান্সার করার প্রিপারেশন আপনাকে নিয়ে যেতে হবে। আর আপনি প্রিপারেশন নিচ্ছেন ফুল, 2টা 1টা কেন বাদ রাখবেন আবার? হুম, আবার বুঝিয়ে দিতে বলছে অনেকবার, অনেকেই। অনেকে আবার বুঝতে পারছেন। হুম, অনেকেই তো কমেন্ট করছে। রিমা সরকার বলছে স্যার আপনার লেখা অনেক ভালো, অনেকেই বুঝে বলছে। আচ্ছা, আমি প্রশ্নটা আরেকবার বুঝিয়ে দিই, লেখা বোঝা যায়, অনেকেই কমেন্ট করছে। ভাই, যা সমস্যা হচ্ছিল একটু একটু বুঝে নেন। হাতের লেখা খারাপ আমার, কিন্তু অত খারাপও না যে বোঝা যায় না। আমার হাতের লেখা খারাপ, কিন্তু অত খারাপও না যে বোঝা যায় না। দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার/ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের প্রতিকূলে আমরা বলছি যে এই সূত্র থেকে মান বের করবো, এস সমান ভিটি। স্রোতের প্রতিকূলে সে যখন যাচ্ছে, সে যাচ্ছে কতটুকু, আগে যাচ্ছে কতটুকু সেটা বের করি। এস এর মান, এস মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সে যাচ্ছে 4 মিটার, আবার ফেরত আসতেছে 4 মিটার, ঠিক আছে? এইখান থেকে খেয়াল করি, এইটুকু ভুলে যাই এখন। এস এর মানটা বের করি। যাচ্ছে 4 মিটার, আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে চাইলে আরো 4 মিটার তাকে আবার ফেরত আসতে হবে। তাহলে মোট এস হচ্ছে 4 + 4। এবার সময় কতটুকু লাগলো সেটা বের করি। যাওয়ার সময় 4 মিটার গেছে কিভাবে, 1 মিটার/ঘন্টা বেগে, অর্থাৎ 1 ঘন্টায় 1 মিটার। তাহলে 4 মিটার দিতে লাগছে 4 ঘন্টা। ওকে, এবার ফেরার সময় কতটুকু? ফেরার সময় দেখেন, 1 ঘন্টায় যাচ্ছে 4 মিটার, তাকে ফিরতেই হবে 4 মিটার। তাহলে 4 মিটার ফিরতে মাত্র 1 ঘন্টা। ওকে, তাহলে এবার টাইম পেলাম, ভাগ দিয়ে দিলাম। ওকে, নেক্সট। যদি এটা বুঝে থাকি, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে। এবং পরের গুলো আরো বেশি সহজ হবে আশা করি। একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়। একজন মাঝি স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় পূর্বের স্থানে ফেরত আসে। পূর্বের বা যাত্রা স্থানে ফেরত আসে। তার মোট ভ্রমণে, এটা করেন, প্রতি ঘন্টায় গড় বেগ কত? গড় বেগ কত? তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত, এটা করেন। এটার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2012 সালে আসছিল। খুবই সিম্পল একটা ম্যাথ, না পারলে আমি বুঝিয়ে দিব, কিন্তু চেষ্টা করেন আগেরটার মতনই। আরিফুল হক নীরব, আপনি কি আজকে আমার প্রথম ক্লাস করতেছেন? আমার ক্লাসগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমি শুধু বিসিএস এর ম্যাথ তো পড়াই না, এটার সাথে অন্যান্য ম্যাথও তো করাই। দেখেন, এটা প্রাইমারিতে আসছে, এর আগেও তো প্রাইমারি ম্যাথ পড়াইলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ম্যাথ দেখাইছি,
দুদকের ম্যাথ দেখাইছি, ইউনিয়ন সমাজকর্মীর ম্যাথ দেখাই, যখন যেটা এটার সাথে রিলেটেড সেগুলো দেখাই। এটা আরো ক্লিয়ার করে দেওয়া আছে। হ্যাঁ, এক্স দিয়ে করলেও হবে প্রথম অঙ্কটা, কাজী নেজামুল ইসলাম। কিন্তু এক্স দিয়ে করলে পরেরটা হয়ে যাবে হাফ x/2, তখন ওই যে যোগ বিয়োগ করলে আবার হবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস একটু সহজ ভাবে করা আর একটু জটিল ভাবে করা, এই আর কি। এটার অ্যান্সার 1.5। আমার কি করতে হবে বুঝছেন না সবাই? করতে হবে আমার। আজকে পারছি, অধিকাংশই কমেন্ট করছে। করতে হবে কি, কেউ কমেন্ট করে নাই যে করতে হবে, তার মানে বুঝতে পারছি এটা। এই যে আসাদুল্লাহ গালিব কমেন্ট করছে, স্যার বুঝান। খুবই সিম্পল, দেখো এই যে এবারও কি করব, এস এর মান নির্ণয় করব আগে। হুম স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল যায়, মানে যাওয়ার সময় কয় মাইল গেল, 3 মাইল। আবার ফিরবে তো, এবার 3 ঘন্টায় পূর্বের স্থানে ফেরত আসে। 3 মাইল গেল, আবার পূর্বের স্থানে ফেরত আসলো। ফেরত আসা মানে কি, আরো 3 মাইল সে আবার ব্যাক করবে। মোট গেল তাহলে 3 + 3 = 6। এবার টাইম কতটুকু লাগলো, যাওয়ার সময় অনুকূলে 1 ঘন্টায় 3 মাইল গেছে, তার মানে যাওয়ার সময় সময় লাগছে 1 ঘন্টা। আবার ফেরার সময় এই 3 ঘন্টায় পূর্বের স্থানে আসছে, তার মানে এই 3 মাইল আসার সময় ফেরার সময় 3 ঘন্টা লেগে গেছে। তাহলে টোটাল সময় হচ্ছে আমার 3 × 3 = 6, 3 + 3। আর সরি, টোটাল দূরত্ব হচ্ছে 3 + 3, আর সময় হচ্ছে 1 + 3। এবার ভাগ করে দেখেন, যা হয় তাই 1.5 হবে সম্ভবত। নেক্সট আরেকটা দিচ্ছি, 2 ঘন্টায়, ওই সেম অঙ্ক, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়। এটা ওই একই সালে, কিন্তু ওই যে ভাগ ভাগ করে আসে না, প্রথম দ্বিতীয় তৃতীয় অংশ। হুম প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এ আর একটা ধাপে আসছিল। এবার 4 ঘন্টায় হচ্ছে যাত্রা স্থানে ফেরত আসে, তাহলে তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত, এই অঙ্কটা করো। হ্যাঁ, করে দিছি আগেরটা। প্রথমটা 4x ধরে করতে হবে কেন রে বাবা? 4x ধরে করলে তুমি করবা, 4x ধরলে পরেরটা হয়ে যাবে অর্ধেক 2x। প্রথমটা তো আমি করেই দিলাম ব্যাখ্যা সহকারে, আবার আরেক নিয়মে করতে চাইলে তুমি করো, আমি তো দেখাই দিলাম যে একটা 4x ধরলে পরেরটা 2x ধরবা, একটা 8x ধরলে পরেরটা 4x ধরবা। কিন্তু কেন ধরতে যাবা, এরকম পেঁয়াজ বসে কেন যাবা? আমি সহজ একটা নিয়ম দেখাই দিলাম। তুমি x ধরতে চাচ্ছ, পরেরটা হাফ হবে, তাহলে কি x/2 হবে। কিন্তু আমি ধরে দিছি কি, একটা ধরছি 2x, তার অর্ধেক কি x। এটা করতে সুবিধা হচ্ছে, আর যত বড় করবে আরো তো বড় হয়ে যাবে। ওকে, পরেরটা হয়েছে 1.66 অথবা 1 সমস্ত 2/3। 1.66 অথবা
এক সমস্ত 2/3 হবে পরেরটা। জাস্ট এখানে কি হবে, 5 মাইল 5 মাইল কত হবে, 5 মাইল গেল, আবার 5 মাইল ফেরত আসলো, যাওয়ার সময় লাগলো 2 ঘন্টা, ফেরার সময় লাগলো 4 ঘন্টা। এই তো, পাশে পাশে 10কে 4 আর 2 6 দ্বারা ভাগ করলে যা হয় যায়। নেক্সট আসো, নেক্সট। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 4 কিলোমিটার। হ্যাঁ, কে জানি কমেন্ট করছে যে যদি লেখা নাই বুঝতে পারেন তাহলে স্যার তো মুখে মুখে উচ্চারণ করতেছে, কথাও কে বুঝতে পারেন না। দু একজনের হয়তো প্রবলেম হয়। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 20 কিলোমিটার এবং 4 কিলোমিটার। নদী পথে 96 কিলোমিটার অতিক্রম করে, এই অঙ্কটা 5 স্টার দিয়ে রাখো। এক বছরে যে কয়েকটা পরীক্ষা হয় তার মাঝে 80% পরীক্ষায় চলে আসে। নদী পথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পূর্বের স্থানে ফেরত আসতে কত সময় লাগবে? আমি একটা ম্যাজিক সূত্র দিয়ে দিচ্ছি তোমাদের, এই সূত্রটা একদম ছোটস্থ করে রাখবা। ফেরত আসতে কত সময় লাগে? লাগবে দেখো, এটা অনেক ভাবে করা যায়, তবে তোমাদের জন্য যেটা সহজ হয় সেটা আমি দেখানোর চেষ্টা করি। লঞ্চ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। লঞ্চ এবং স্রোত, লঞ্চ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 20 কিলোমিটার এবং 4 কিলোমিটার। মানে লঞ্চের বেগ হচ্ছে 20 কিলোমিটার, ভালো করে বোঝো, আর স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার। ওকে, অর্থাৎ লঞ্চ স্থির পানিতে লঞ্চের বেগ, আমি লিখে দিই ভালো করে, লঞ্চের বেগ এখানে দেওয়া আছে, দেখো লঞ্চের বেগ হচ্ছে 20 কিলোমিটার। একদম ডিটেলস করে দিচ্ছি, আরো শর্টে করা যাবে। স্রোতের বেগ 4 কিলোমিটার। খেয়াল করে দেখো, যদি নদী পথে 96 কিলোমিটার অতিক্রম করে, তার মানে একবার হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, আবার ফেরত আসতেছে কি উল্টা দিকে, একবার যাচ্ছে স্রোতের অনুকূলে। স্রোত এবং লঞ্চের, স্রোতের অনুকূলে যখন যাবে তখন লঞ্চের বেগ এবং স্রোতের বেগ দুইটাই কি কাজ করবে। তাহলে স্রোতের অনুকূলে যদি বেগ নির্ণয় করি, স্রোতের অনুকূলে বেগ, খেয়াল করো, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ কত হবে? স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই লঞ্চটাও যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে, লঞ্চের বেগও আছে আবার স্রোতের বেগও আছে, মানে স্রোতের অনুকূলে যেহেতু যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে 20 যোগ 4, দুইটাই আছে, সমান হচ্ছে 24 কিলোমিটার।
ঠিক আছে? আচ্ছা, পার আওয়ার এটা ঠিক আছে, যেহেতু ঘন্টায় বলছে না এটা। আবার স্রোতের প্রতিকূলে যদি মানে ফেরত যদি আসে, এবার স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে আসতেছে অথবা আমি যেদিকে যাচ্ছি স্রোত তার উল্টা দিকে, তাহলে যখন আমি নৌকা নিয়ে যাব বা লঞ্চ নিয়ে যাব, স্রোতটাকে ঠেলে আমাকে যেতে হবে না, মানে স্রোতের বেগ আমাকে উল্টা দিকে ধাক্কা দিয়ে দেবে। এই জন্য তখন বেগ কি হবে, এই লঞ্চের বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করে দিতে হবে। ওই যে আমি একটা সূত্র দেখাই দিয়েছিলাম শুরুতে, 20 - 4 সমান কত, প্রতিকূলে মাইনাস হয়ে যাবে আর অনুকূলে স্রোতের বেগটা প্লাস হয়ে যাবে। এই যা 16 কিলোমিটার। আচ্ছা, এবার স্রোতের অনুকূলে বেগ পাইছি 24, প্রতিকূলে বেগ পাইছি 16, তাই না? এবার খেয়াল করে দেখি, এই লাইনটা আমি নিচে আবার করে দিচ্ছি, এই দুটো আপনাকে বুঝাই নিচ্ছি। স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 24, তাইলে 96 কিলোমিটার যাওয়ার সময় এই অনুকূলে 96 কিলোমিটার যেতে সময় লাগবে 96 কিলোমিটার যেতে সময় কত লাগবে, সময় জানো আমরা কিভাবে বের করি, যদি এই সূত্র থেকে বের করি তাহলে টি ইকুয়াল টু কি হবে, এস বাই ভি, তাই হয় না? দেখেন তো, অর্থাৎ দূরত্ব বাই সময়, তাই না? তাহলে 96 কিলোমিটার দূরত্ব হচ্ছে অতিক্রান্ত, সময় ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই বেগ, অর্থাৎ টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস এর মান কত, এখানে টোটাল হচ্ছে 96 কিলোমিটার যাচ্ছে, আর সময় লাগতেছে কতটুকু, আর বেগ কতটুকু, এই যে বেগ হচ্ছে 24, তাহলে 24 গুণ 48, 4 × 24 96, অর্থাৎ 4 কিলোমিটার। খেয়াল করি, 96 কিলোমিটার যেতে সময় লাগলো কতটুকু, 4 কিলোমিটার। আবার স্রোতের প্রতিকূলে, যেটা আগে লিখে দিছিলাম, স্রোতের প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ, এটা না বুঝলে আবার জিজ্ঞেস করবে আমাকে। স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, স্রোতের প্রতিকূলে বেগ হবে লঞ্চের বেগ বিয়োগ হচ্ছে স্রোতের বেগ, যেহেতু প্রতিকূলে, সমান কত, 16 কিলোমিটার। তাহলে এবার খেয়াল করো, এবারও এখানে যেহেতু এটা প্রতিকূলে, এটা হলো প্রতিকূলে, 96 কিলোমিটার ফেরত আসতে, ফেরত আসতে সময় লাগবে, সময় লাগবে, সময় লাগবে কতটুকু, দেখো এটা বুঝে নিও, ছোট করে লিখলাম। সময় লাগবে হচ্ছে এই যে 96 কিলোমিটার, তাকে আবার ভাগ করবো কত দ্বারা, ওই যে ওই বেগ দ্বারা। এবার বেগ কত পাইছি, 16, 16 দ্বারা ভাগ করলে 6 × 16 = 96। খেয়াল করে দেখো 6 কিলোমিটার, তাহলে 96 কিলোমিটার যেতে সময় লাগলো, যেতে সময় লাগলো 4 ঘন্টা, তাই না? আর ফেরত আসতে সময় লাগলো কত, 6 ঘন্টা, মানে মোট সময় লাগলো, মোট সময় এই 4 ঘন্টা যোগ 6 ঘন্টা সমান হচ্ছে 10 ঘন্টা। প্রশ্নটা না বুঝলে আবার করো, কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কয়টা স্টার দিচ্ছি, 5 স্টার। আমি আবার দেখাই দেবো। দেখো তো বুঝছো কিনা। গালিব হাসান আরেকবার বুঝিয়ে দেন। এবার খুবই সিম্পলি ঠান্ডা মাথায় বলি, লঞ্চ আর স্রোতের গতিবেগ, লঞ্চের দেওয়া আছে 20 আর স্রোতের দেওয়া আছে কত, 4। এবার স্রোতের অনুকূলে বেগ কিরকম হবে, স্রোতের অনুকূলে মানে লঞ্চের বেগ এবং স্রোতের বেগ দুইটাই কাজ করবে, তাহলে 20 যোগ 4 24 কিলোমিটার। এবার 96 কিলোমিটার যখন অনুকূলে, তখন যেতে সময় লাগবে কত, এই টোটাল 96 অতিক্রান্ত দূরত্ব, তাকে ভাগ করলাম বেগ দ্বারা, ওই যে আমরা জানি এই সূত্রটা, তাহলে ভাগ করে পেলাম 4। এবার প্রতিকূলে আসো মানে ফেরত আসা, ফেরত আসার সময় লঞ্চের বেগ স্রোতের বেগটাকে ঠেলে আসতে হবে মানে উল্টা দিকে, এজন্য -16। এবার 96 কিলোমিটার ফেরত আসতে এই 96 কে এই 16 দ্বারা ভাগ 6, তাহলে এই 6 আর 4 মোট হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টা। ওকে।
যদি এটা বুঝে থাকো তাহলে এটা করো। আঠারো কিলোমিটার এবং 6 কিলোমিটার নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পূর্বের অবস্থানে ফেরত আসতে কত সময় লাগবে? দ্রুত করবা। 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার নদীপথে 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যাত্রা স্থানে ফেরত আসতে কত সময় লাগবে? দ্রুত করো। ঠিক আছে, সেম অঙ্ক। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা তো অধিকাংশ শর্টকাট চাও। শর্টকাট এটা ব্যাপার না, কিন্তু তুমি জানো না এই অঙ্কটা বড় হয় নাই। তুমি যখন এই অঙ্কটা 2বার বা 3বার করবা, আমি তোমাকে বুঝাচ্ছি দেখে এত সময় লাগতেছে, কিন্তু নর্মালি তুমি যখন বুঝে ফেলবা অঙ্কটা, তখন তুমি জাস্ট এই যে এইটুকু রাফ করবা। কি করবা দেখো, আমি কি করতাম, লঞ্চ এবং স্রোতের গতিবেগ এত দেওয়া আছে, তাহলে স্রোতের অনুকূলে বেগ, দেখো অঙ্কটা কত ছোট করে দিই, এগুলা কিচ্ছু লিখতাম না। বুঝো আমার অঙ্ক দেখো কত ছোট হয়ে যাচ্ছে। স্রোতের অনুকূলে বেগ, তাহলে এই যে দেখো এগুলা কিছু লিখতাম না, এটা ফাঁকা থাকতো। তোমরা জাস্ট আসলে শর্টকাটটা করো, কি যে জিনিসটা করো শর্টকাট, সেখানে অনেক কিছু হারায় ফেলো, যার ফলে 2বার 3বার প্রিপারেশন নেওয়া লাগে। এই লাইনের দরকার ছিল না। হ্যাঁ, এরপরে তুমি এখানে কি বলতা, অনুকূলে বেগ, অনুকূলে বেগ, প্রতিকূলে বেগ, আহ যেতে সময় লাগে 96 কিলোমিটার, তো আমার মুখস্থই। যেতে সময়, এই কিলোমিটার মিটার তো আর পরীক্ষার হলে লিখবো না। আমি কি করতাম, 96 কিলোমিটার ফেরত আসতে সময়। ঠিক আছে, দেখো অঙ্ক এমনিতেই কত ছোট লাগতেছে না, এই গোল দাগ তো আর দিতাম না। এবং সেই সাথে আরো কি করতাম, দেখো অনুকূলে বেগ দেখাইলাম কত, অনুকূলে বেগ মনে মনে করতাম যে অনুকূলে হবে বেগ কত, 20 আর 6, 20 আর 4 24। ওকে, তাহলে যেতে সময় লাগবে, টাইম কত লাগবে, 96 ভাগ 24 সমান হচ্ছে দেখো 4। ওকে, আবার প্রতিকূলে, প্রতিকূলে বেগ কত, আমি হিসাব করতাম যে 20 থেকে 4 চলে গেলে 16। ঠিক আছে, তাহলে প্রতিকূলে টাইম কত লাগবে, 96 ভাগ 16, 6 × 16 = 96। তাহলে এখানে পেলাম 6 আর 4 10, এটা হলো অ্যান্সার। এটা করতে কি সময় লাগবে রে বাবা? আচ্ছা দাঁড়াও, তারপরে শর্টকাট দিচ্ছি, আগে এটা শেষ করে নাও। পরেরটার অ্যান্সার কত বলো? পরেরটার অ্যান্সার হচ্ছে 9 ঘন্টা। হ্যাঁ 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 হ্যাঁ, মোসাম্মদ তানমিন আক্তার বলছে, ঠিক বলছেন স্যার, আসলেই তাই। এই দেখো ফাতেমা বুসরা বলছে, এই ম্যাথ আপনার বোঝানোর পর 10 সেকেন্ডে হয়ে গেল উইদাউট টেকনিক। তোমরা হয়তো ভাবো যে স্যার করতেছে এত সময় লাগতেছে, তাহলে এই অঙ্ক এমসিকিউ কিভাবে সলভ করবো? আরে বাবারে, আমি তো অঙ্ক প্রশ্ন লিখতেছি, মুখে মুখে বলতেছি, তোমাদেরকে বুঝাইতেছি, কারো সমস্যা হলে সেটা বলছি, এই জন্য সময় লাগতেছে। কিন্তু তুমি যখন করবা, তুমি কি কাউকে বুঝাইতে যাবা, এত বিস্তারিত কিছু লিখবা? অঙ্ক থেকে ভয় পাও কেন? বেসিকটাকে শক্ত করে ধরো অঙ্ক যদি ভালো কিছু করতে চাও। আর অঙ্ক ছাড়া উপায় নাই, প্রাইমারিতে 20-এ 20 যে পায় তারই চাকরি পাওয়ার সম্ভাবনা 100%, মানে পার্সেন্টেজ অনেক বেশি এগিয়ে যায়। দেখো তারপরে দেখো 18 আর 6 দিয়ে এখানে যদি এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু আসছিল, ঠিক আছে, যদি এখানে 48 দিই তাহলে কত হবে, এটা অ্যান্সার করো দ্রুত। যেখানে তোমার খুবই গুরুত্বপূর্ণ, মানে বেশি দরকার শর্ট টেকনিক, সেখানে তো আমি দেবই। তারপরে শর্ট টেকনিক সব জায়গায় ইউজ করা যায়, কিন্তু শর্ট টেকনিক কোত্থেকে বানাই কত? এই যে আমরা কি করি জানো, এই যে আমরা এখানে দেখাই যে এত যোগ এত, এই যে মূল যে কাজটা এটাকে শর্ট ফর্মে বানাই, প্রত্যেকটা বইয়ে তাই করা হয়। তারপরে একটা শর্ট টেকনিক দেখায় দেওয়া হয় যে এত যোগ এত। যেমন ধরো এখানে যদি বলি, তাহলে কি করতাম, লঞ্চের বেগ, হুম, এইখানে হচ্ছে লঞ্চ এবং স্রোতের বেগ, তাই না, V1 + V2 ডিভাইডেড বাই কত,
আমরা দেখাইতাম যে v1 প্লাস v2 এইটার উপরে থাকতো কতটুকু যাচ্ছে, 96 কিলোমিটার যাচ্ছে না দূরত্ব, s বাই v1 প্লাস v2, ঠিক আছে। আর এই পাশে দেখাইতাম প্লাস s বাই v1 মাইনাস v2। দেখো এই যে শর্টকাট টেকনিক। তো এই দিয়ে তুমি কি বুঝবা বাবারে, একটু বুঝাও তো আমারে শর্টকাট। দেখো এই পাশে দূরত্ব ডিভাইডেড বাই v1 প্লাস v2, মানে বেগ কতটুকু, কত সময় লাগছে, এই বেগ কতটুকু, ঠিক আছে। আবার ওই পাশে হচ্ছে v1 মাইনাস v2, এই দুইটা প্লাস করে দিলে শর্টকাট টেকনিক, যাদের শর্টকাট লাগবে নিয়ে নাও। নেক্সট আসো, পরেরটা অ্যান্সার করছো? হ্যাঁ পরেরটা 6 ঘন্টা, পরেরটার অ্যান্সার হচ্ছে 6। তার আগেরটা ছিল 9, তার আগেরটা কত ছিল, 10 বোধহয়, তাই না? ওকে নেক্সট আসো। আচ্ছা তাও দেখাবো, টেনশন নিও না, যেভাবে বলবা সেভাবেই আছে স্যার। দাঁড়বে একটি নৌকা, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায়, দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় যায়, স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় 5 কিলোমিটার। স্রোতের বেগ কত, স্রোতের বেগ কত? খেয়াল করো, অনুকূলে আরেকটা হচ্ছে প্রতিকূলে। অনুকূলে মানে স্রোত যেদিকে আছে সেদিকে নৌকা যাচ্ছে, আর প্রতিকূলে মানে স্রোত যেদিকে আসছে নৌকা তার উল্টা দিকে যাচ্ছে, অর্থাৎ নৌকা যেদিকে যাচ্ছে উল্টা দিকে তার স্রোত আসতেছে। এবার দাঁড়বে একটা নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় 15 কিলোমিটার, অনুকূলে সে যাচ্ছে কতটুকু, 15 কিলোমিটার। আবার এটা হচ্ছে অনুকূলে, অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার। এখন খেয়াল করো তো, অনুকূলে যখন যাবে, আমরা শুরুতে একটা সূত্র দেখাইছিলাম যে অনুকূলে যাওয়ার সময় তখন কি কি যেন থাকে, নৌকার নিজস্ব বেগ এবং স্রোতের বেগ দুইটাই কাজ করে না, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ এই দুইটা মিলেই তো হয় অনুকূলে বেগ, স্রোতের বেগ। তাহলে এই দুইটা মিলে 15 না, অনুকূলে যখন যাচ্ছে নৌকাটা, তখন স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন এই 15টা কি নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে। আচ্ছা, আর পরে দেখো আবার প্রতিকূলে বলছে ঘন্টায় যায় 5 কিলোমিটার। এখন প্রতিকূলে যখন যাচ্ছে তখন নৌকার বেগ যা থাকে, শুরুতে আমরা একটা সূত্র দিছিলাম সেখান থেকে মাইনাস করতে হয় কি স্রোতের বেগ, তাহলে এই দুইটা মিলে বিয়োগ করলে হওয়ার কথা 5। এই লাইনটা যদি বুঝে থাকো, এখন যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। বের করতে হবে যেহেতু স্রোতের বেগ, এই জন্য আমরা বিয়োগ করি, বিয়োগ করলে সবগুলোর চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মাইনাস আছে প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে দুইটা নৌকার বেগ, একটা নৌকার বেগ প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তাহলে এই দুইটা কাটা, তাহলে এখানে একটা প্লাস নৌকার বেগ, এখানে একটা প্লাস স্রোতের বেগ আর একটা প্লাস স্রোতের বেগ, তাহলে দুইটা 2 ইন্টু স্রোতের বেগ সমান হচ্ছে 15 থেকে বিয়োগ হচ্ছে 5 করলে কত হয়
10, বা স্রোতের বেগ সমান 10 ভাগ কত 2 সমান হচ্ছে 5। এটা অ্যান্সার। 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার আওয়ার। অনেক সময় নিয়ে নিয়েছি তোমাদের, ধরো এবার কারো সমস্যা আছে কি দেখো তো বাবা, চাচারা, খালারা, ফুফুরা, মামারা, আন্টিরা, হুম, কারো কোনো সমস্যা আছে নাকি একটু দেখো। হুম, এই যে নৌকাটা চলে যাচ্ছে, যদি এখন না বুঝো পরে কিন্তু আর এই নৌকা ফেরত আসবে না, ঠিক আছে? নৌকা ডুবে গেলে কিন্তু অবস্থা খারাপ। তো এখনই বলতেছি, যার যেটা দেখা দরকার এখনই প্রশ্ন করো। হ্যাঁ, প্রতিকূলে আরেকবার, আর আরেকজনে বলছে আরেকবার, তাহলে দুইটাই বুঝিয়ে দিই। হ্যাঁ, প্রশ্ন বুঝলে উত্তর সহজ, তিথিডো ঠিক বলছো একদম। এই নৌকার যত অঙ্ক আছে প্রশ্ন বুঝলেই কেল্লাফতে। খেয়াল করো, একটি নৌকা অনুকূলে যখন যাচ্ছে, অনুকূলে গেলে নৌকার বেগও থাকে, স্রোতের বেগও থাকে, দুইটা মিলে হয় অনুকূলের বেগ। সেটা হচ্ছে 15 কিলোমিটার ঘন্টায়, ঠিক আছে? তাহলে এই 15 হচ্ছে নৌকার বেগ আর স্রোতের বেগ মিলে, যেহেতু অনুকূলে যাচ্ছে। আর প্রতিকূলে গেলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হয়, কারণ স্রোতটাকে ঠেলে যাওয়া লাগতেছে নৌকার। তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করে হয়েছে কত, 5। এবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করার ফলে চিহ্ন পরিবর্তন হয়েছে, এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস ছিল মাইনাস হয়েছে। তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, নৌকার বেগ এই দুটা কাটা, আর এটাও প্লাস এটাও প্লাস, দুইটা নৌকার বেগ পাইলাম। আর এখানে 15 থেকে 5 বিয়োগ করলে 10, দুই এর পাশে গিয়ে বুঝছো? হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলা তুমি একটু বাসায় বসে বসে করার চেষ্টা করবা, বুঝছো বাবা? এই টাইপের অঙ্কগুলা করবা বাসায়। আরো আছে অঙ্ক আছে, শেষ না কিন্তু এখনই ক্লাস, একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আরেকবার বুঝিয়ে দিলাম, শারমিন চৌধুরী বুঝছো? যদি মিটার থাকে তাহলে কি কিলোমিটার করতে হবে? যদি প্রশ্নের উত্তরে চায় যে কত মিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটারটাকে মিটার বানায় নিতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া আছে মিটার, চাচ্ছে কিলোমিটার, তাহলে মিটারটাকে কিলোমিটার বানায় নিতে হবে। মানে যা চাইছে উত্তরে যদি চায় যে কিলোমিটার পার ঘন্টা, তাহলে কিলোমিটার পার ঘন্টা বানায় নিতে হবে, বুঝছো? সুমাইয়া আক্তার স্বর্ণা, বুঝেছি স্যার, এত সুন্দর করে বুঝাই দিলেন স্যার। শোনো, আমি তোমাকে একটা কথাই বলছি, যে এই কয়েকটা চ্যাপ্টার অনেক জটিল পাটিগণিতের। যদি তুমি বুঝে থাকো আর আমি বুঝাইতে সক্ষম হই, তাহলে ইনশাল্লাহ ঠেকবা না। উম, অঙ্ক খেয়াল করে দেখবা, তোমার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে দেখো, ওই সমস্ত চ্যাপ্টারে অ্যাভয়েড করে, করতে চায় না, যে না ওই অধ্যায়ের অঙ্কই করবো না, ঠিক আছে? তুমি পারতেছো, এটা তো অনেক বড় কিছু। এবার আসো, যদি একটি পাইপের দ্বারা একটি চৌবাচ্চা, যদি একটি পাইপের দ্বারা একটি চৌবাচ্চা টি ঘন্টায় খালি করা যায়, তবে 3 ঘন্টায় 3 ঘন্টায় চৌবাচ্চাটির কত অংশ খালি করা যাবে, খালি করা যাবে? আমার হাতের লেখা নিয়ে এরকম চিন্তা ভাবনা করতেছো?
যারা আসলে ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে তাদের হাতের লেখা প্রায় বুঝেই যাবে না। এমসিকিউ এর জন্য বিশেষ করে, এমসিকিউ তো তোমাকে এই অল্প একটু জায়গার মাঝে অনেক অঙ্ক করতে হবে, জায়গা খুবই কম, তোমাকে মশলা মিশাইতে হবে অনেক কিছু, ওইটুকুর মাঝখানে 5টা 6টা অঙ্ক করে ফলাফল বের করতে হবে। চিন্তা করো তাহলে, খেয়াল করো। ক্লিয়ার? শর্মি কমেন্ট করছে, এই ম্যাথ গুলো ভয় পেতাম, আজ ইজি হয়ে গেছে। না, স্রোতের বেগ থেকে বিয়োগ করলে কি হবে? তাহলে তো নৌকা যাবেই না সামনে। তুমি সাজিদ একটু বোঝার চেষ্টা করো, স্রোতের বেগ থেকে যদি নৌকার বেগ বিয়োগ করা লাগে, তার মানে তো নৌকা যাবেই না, তুমি নৌকা ঠেলে নিয়ে যাচ্ছ কিন্তু নৌকা উল্টা দিকে রওনা দিচ্ছে। স্রোতের বেগ থেকে নৌকার বেগ কখন বিয়োগ করতেছো, তার মানে স্রোতের বেগ বেশি, নৌকার বেগই কম। স্রোতের বেগ যদি বেশি হয় আর নৌকার বেগ যদি কম হয়, স্রোতকে ঠেলে নিয়ে নৌকা কি যাবে? নৌকারে তো ধাক্কায় উল্টা দিকে নিয়ে যাবে। স্রোতের বেগ থেকে নৌকার বেগ বিয়োগ করলে হবে। সাজিয়া কামাল চৌধুরী বৃষ্টি লিখছে, আল্লাহ আমাদের স্যারকে অনেক ধৈর্য দিক। আসলে ক্লাস নিতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার, কারণ 52 ধরনের মানুষের সাথে কথা বলতে হয়, বুঝাইতে হয়। কেউ বেশি বোঝে, কেউ কম বোঝে, কেউ বোঝে না, কেউ আবার মধ্যমপন্থী। এক একজনের এক এক আবদার, সেগুলো মিটাইতে হয়। আচ্ছা। এই প্রশ্নটা দেখো ঐকিক নিয়মের সাথে ভালোভাবে মিলে যায়। মানে ওই যে ঐকিক একে আসে না, প্রথম ক্লাসে দেখো দেখাইছিলাম ঐকিক নিয়মের নিয়মগুলোর প্রথম ক্লাসে। খেয়াল করো, একটি পাইপের দ্বারা একটি চৌবাচ্চা টি ঘন্টায় খালি হয়, মানে টি ঘন্টায় পুরা চৌবাচ্চা ফাঁকা হয়ে যায়, পুরা চৌবাচ্চা ফাঁকা হয়ে যায়। ওরা বলছে যে 3 ঘন্টায় কতটুকু ফাঁকা হয়, খালি হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্নটাকে সাজায় নি ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী, যে অংশটা চাইছে সেটা আমরা ডান পাশে রাখবো। বলছে কত অংশ খালি হয়, তাহলে আগে পূর্ণ হয় কতটুকু সেটা বের করি। টি ঘন্টায়, টি ঘন্টায় খালি হয়, টি ঘন্টায় খালি হয় পুরাটা। দেখো একটা চৌবাচ্চায় একটা পাইপের মাধ্যমে টি ঘন্টায় খালি করা যায়, টি ঘন্টায় খালি হয় এক বা সম্পূর্ণ অংশ। একটা জিনিস মনে করবা, যে কোনো কিছুর সম্পূর্ণ ধরা হয় এককে, এই পুরাটা ভর্তি মানে হচ্ছে এক, এক বা এক অংশ বা সম্পূর্ণ অংশ। ঠিক আছে? এই ফুলটাকে ধরা হবে এক। হম এরপরে এই এক বিবেচনা করে বাদ বাকি অংশটুকু চিন্তা করতে হবে, এক বা সম্পূর্ণ। এবার 1 ঘন্টায় কতটুকু খালি হয়? 1 ঘন্টায় টি থেকে 1 ঘন্টা, তাহলে 1/টি অংশ। ঠিক আছে? সুতরাং 3 ঘন্টায় কতটুকু খালি হয়? 3 ঘন্টায় কতটুকু খালি হয়? 3/1 × 3 / টি। অঙ্কটা খুবই সহজ, কিন্তু অনেকের কাছেই হয়তো এলোমেলো লাগছিল যে আসলে কিভাবে এটা হবে, এত অংশ। এটাই অ্যান্সার। হ্যাঁ, দ্রুত শেষ হবে। বেশ কয়েকজন কমেন্ট করছে যে স্যার আর কতক্ষণ ক্লাস হবে। বিসিএস এর ক্ষেত্রে বেশি, আর প্রাইমারির ক্ষেত্রে বেশি আসে এই ধরনের অঙ্কগুলা, প্রাইমারিতে বেশি আসে। ঠিক আছে? দেখো, এরপরে একটা চৌবাচ্চার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, এটাও 5 স্টার এবং এইটা থেকে বহু অঙ্ক আসছে। ঠিক আছে? এটা 5 স্টার। এটা প্রথমে ডিটেলসও করায় দিব, তারপরে শর্টকাটেও করায় দিব, টেনশন নিও না। তোমরা শর্টকাট নিয়ে খালি হুক্কা হুয়া ক্যা হুয়া, হুক্কা হুয়া করো। ঠিক আছে?
প্রশ্ন হয়েছিল দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ হয়। পানি পূর্ণ হয়। দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ হয় বা করে। নল দুটি একত্রে খোলা রাখলে কত ঘন্টায় পানি পূর্ণ হবে, ভর্তি হবে, পানি দ্বারা ভর্তি হবে। ওকে, এই অঙ্কটা কিন্তু 5 স্টার দিছি, 2011 সালে আসছিল প্রাইমারি, আরো বেশ কয়েক জায়গায় আসছে, বিসিএস এ আসছে। খেয়াল করো, দুইটা নল দ্বারা, নল মানে যে পাইপ, দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা, চৌবাচ্চা মানে তোর বড় একটা কোনো জলাধার যেখানে পানি থাকে বা কিছু একটা রাখা যায়, ঠিক আছে, চৌবাচ্চা যথাক্রমে 10 ঘন্টা এবং 15 ঘন্টায় পানি পূর্ণ হয়। মানে এইটা দিয়ে যদি আমি পূর্ণ করি তাহলে লাগে 10 ঘন্টা, আর এইটা দিয়ে পূরণ করলে লাগে 15 ঘন্টা, মানে আলাদা আলাদা ভাবে। এখন যদি বলি যে দুইটা নল একসাথে খুলে দিলাম, মনে করো চৌবাচ্চার এই যে, আমি যদি এইটা বন্ধ করে এটা চালু করি তাহলে লাগে 10 ঘন্টা, আর এইটা বন্ধ করে এটা চালু করলে লাগে 15 ঘন্টা। কিন্তু আমি যদি দুইটাই খুলে দেই একসাথে তাহলে কত ঘন্টায় এটা ভর্তি হবে সেটা জানতে চাইছে, ঠিক আছে। প্রথমে দেখি বিস্তারিত। প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা, প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে কি চৌবাচ্চাটা, তাই না? 10 ঘন্টায় পূর্ণ হয় একটা চৌবাচ্চা, 10 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু? 1/10 অংশ, তাই না? আচ্ছা, আবার দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা কত ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চা? 15 ঘন্টায়। 15 ঘন্টায় পূর্ণ হয়, ডট ডট দিলাম বুঝেন, একটি চৌবাচ্চা, একটি চৌবাচ্চা। দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15টি, 15 অংশ, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন, দুইটা নল যদি একসাথে খুলে দিই, এটা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 অংশ, এটা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10, 15 অংশ। তাহলে একসাথে খুলে দিলে দুইটা মিলা একসাথে যদি খুলে দিই তাহলে দুটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে, দুটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ হয় 1 ঘন্টায় পূর্ণ হবে কতটুকু? 1/10, এটাও 1 ঘন্টা, আবার এটাও 1 ঘন্টা, যোগ 1/15, লসাগু করলে 15 দুগুণা 30, 30 লসাগু হচ্ছে, তাহলে 3 10 30, 15 দুগুণা 30 সমান 5/30, মানে কাটাকাটি করলে 1/6 অংশ। দুটি নল দ্বারা একসাথে খুলে দিলে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে এত অংশ। ওরা জানতে চাইছে যে কত ঘন্টায় ভর্তি হবে, তাহলে 1/6 অংশ ভর্তি হয় 1 ঘন্টায়, 1/6 অংশ ভর্তি হয় দুইটা নল দ্বারা একসাথে ভর্তি হয় কত ঘন্টায়? 1 ঘন্টায়। সুতরাং
এক অংশ ভর্তি হয়, এটা কিন্তু রিটেনের ম্যাথ হয়ে গেল। এই টাইপের অঙ্কগুলো আপনারা বুঝতে পারেন না যে কোথায় ভাগ করবেন কোথায় গুণ করবেন। খেয়াল করে দেখেন, 1/6 অংশ মানে কি? এক, একের 6 ভাগের 1 ভাগ, বুঝছেন? মানে একের চেয়ে এটা অনেক ছোট। তাহলে একের চেয়ে ছোট অংশ ভর্তি করতে 1 ঘন্টা লাগে। তাহলে এক অংশই ফিল আপ করতে সময় বেশি লাগবে না? সময় বেশি লাগতে গেলে কি করতে হবে? এটাকে দেখেন, দশমিকের একের চেয়ে ছোট জিনিস আমরা জানি নর্মালি গুণ করলে বাড়ে, কিন্তু দশমিকের চেয়ে ছোট জিনিস গুণ করলে বাড়ে না, কমে। তাহলে এটা গুণ করলে কিন্তু বাড়বে না, এই জন্য কি করতে হবে? ভাগ করতে হবে। 1/6 সমান হচ্ছে 1 × 6/1 সমান 6 ঘন্টা। এটা গেল ডিটেইলস। ওকে, এবার যদি এটা আমরা শর্টকাটে করি তাহলে কি করব? তাহলে তাহলে করব হচ্ছে, কত সময় লাগবে? টাইম বের করব হচ্ছে, টাইম সমান হচ্ছে t1 ইন্টু t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। এটা আপনি শর্টকাট পন্থাটা জেনে রাখবেন, পরীক্ষার হলে এটা দিয়ে আপনার সুবিধা হবে। 10 × 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15। ওকে, তাহলে 10 × 15 এখানে, আর 25। ওকে, 3×5 = 15, 5×5 = 25, 5×2 = 10 সমান 3×2 = 6। দেখেন, ওই অ্যান্সারটাই বের করলাম। ঠিক আছে, এই যে এই অ্যান্সারটাই বের করলাম, শর্টকাট, AK47 মেথড। ঠিক আছে, বুঝছি? দেখা যায় না স্যার, দেখা যায় না স্যার, একটু নিচে করে দেই এটা, ওটাকে বই জানেন, দেখে নেন। জানতো এখন দেখা যায় কিনা? ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মন। এখন নিচে করে দিছি, একটু দেখেন, ওটুকু বোঝা যাবে বোধহয়। ক্লাসের ব্যাপারে আমাকে বলে লাভ নাই আজগর আলী। ক্লাসের ব্যাপারে সাহেব স্যারের সাথে যোগাযোগ করিয়েন, ক্লাস কখন হবে না হবে সেটার ব্যাপারে ওনার সাথে যোগাযোগ করিয়েন। আমি আমার আমি আমি ক্লাস নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী। আজগর আলী, খাদ্য অধিদপ্তরে এত জটিল অঙ্ক আসে না। নিচের টুকু এখন বোঝা যাচ্ছে বোধহয়, ওইভাবে ই করে দিছি। যদি এটা বুঝে থাকো তাহলে এই যে এটা করো, ছেড়ে দেবো আমরা। তোমাদের একটা হোমওয়ার্ক ছিল না, ওটা আমি করতে পারলাম না আজকে, সুযোগ পাইলাম না, সময় পাইলাম না। আগামী দিন আমার মনে করে দিও। প্রথম নং দ্বারা মনে করো 4 মিনিটে, আর পরবর্তী নং দ্বারা ধরো 12 মিনিটে পূর্ণ হয়। 4 মিনিটে আর 12 মিনিটে। এবার একত্রে খুলে দিলে কত মিনিটে ভর্তি হবে এটা করো। 2019 সালে আসছিল। সূত্র হচ্ছে, টাইমটা বের করবা 81, এটা লাগতেছে 4 ঘন্টা, এটা একটা টাইম, ছোট টাইম। আর t2 এটা হচ্ছে আরেকটা টাইম। 4 × 12, খেয়াল করে দেখো, এই আগেরটা কি করছি, 10 গুণন কত ছিল, 15, আর নিচে 10 যোগ 15। এত সিম্পল সূত্র দিছি দেখো। এটা করো, এটার অ্যান্সারটা বের করো দ্রুত, খুবই সিম্পল। এই যে দেখো, অনেকেই করে ফেলছে রে বাবা। বেলা অবেলা করছে বৃষ্টি আহমেদ, আব্দুল আলিম, রাজন মিয়া, জাহাঙ্গীর আলম, দুঃসাহসী ভিতু, বাহ, আলামী ইসলাম। খাদ্য অধিদপ্তরে সিলেবাস দিবেন, এটা কি আমার এখানে দেওয়ার কথা? খাদ্য অধিদপ্তরে সিলেবাস কি আমার এই কোর্সে দেওয়ার কথা? এটা একটু কষ্ট করে নেট থেকে খুঁজে নিবা। মিলতা খানম শুভ কমেন্ট করছে, রওশন, রোকেয়া, অভি, ফাতেমা, আজমাউল, মৌলতা, সোহান, দিলওয়ার। ম্যাথ একটু সিম্পল হয় খাদ্য অধিদপ্তরে। হ্যাঁ অবশ্যই, নামাজ জামাতে পড়ার মজাই আলাদা, কিন্তু ক্লাসের ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না, এটার বিষয়ে সাহেব স্যারের সাথে কথা বলবেন।
আজমল খন্দকার, শিশির কণা, জেসমিন, রূপা, শারমিন, তানিয়া, রোকসানা, সুমন মন্ডল, হ্যাঁ অনেকে কমেন্ট করছে। দেখো 20 মিনিট বেশি নিয়ে ফেলছি আমি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। গালিব হাসান একটা নাতে রাসূল গেয়ে শোনানোর অনুরোধ রইল স্যার, একদিন সময় করে শোনাবনি। আর এখন কোর্টের অবস্থাও খারাপ। 2 লাইন শুনিয়ে যাচ্ছি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামের ফুল তুলি। কণ্ঠের অবস্থা ভালো না ভাই, আজকে অনেক চিল্লাপাল্লা হয়েছে। ভালো থাকো, পরে আরেকদিন শোনাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। অলরেডি 20 মিনিট বেশি হয়ে গেছে। অনেকেই 10 মিনিট আগে থেকেই বলতেছিল যে স্যার কখন শেষ হবে, কখন শেষ হবে। হুম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূর্ণ করুক, সুস্থ রাখুক। সবার আগে হচ্ছে সুস্থতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার কি দোয়া করব, আমার জন্য এই দোয়াটা করবা সব সময়। আল্লাহ যেন শারীরিক সুস্থতা দেয়, মানসিক প্রশান্তি দেয়, ইমানি মৃত্যু দেয়। এই 3টা দোয়া সবার আগে করবা, তারপরে যা করো করবে। এ পর্যন্তই, ভালো থাকো, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।